আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। আজকে এইচএসসি ইংলিশ কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের শিক্ষক হিসেবে আছি আমি সাজ্জাদুর রহমান শিহাব। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো, আমরা কিন্তু আগেই বলেছি আমাদের এই কোর্সটি আমরা তাদের জন্য বানিয়েছি যারা খুব অল্প সময়ে সর্বোচ্চ একটা বেনিফিট পেতে পারে। আমরা অল্প সময় সম্পূর্ণ কোর্সটা কভার করার চেষ্টা করেছি। তার আদলে আজকে আমাদের টপিক হচ্ছে ইনফর্মাল লেটার্স। দেখো, ইনফর্মাল লেটার্স কি? ইনফর্মাল লেটার হচ্ছে সেটা যা আমরা কাউকে ব্যক্তিগত কোনো চিঠি দিয়ে থাকি। এখানে কোনো ফর্মালিটি নাই। এটা সাধারণত আমাদের ক্লোজ পার্সনদের মধ্যে আদান প্রদান হয়ে থাকে। যেমন আমি আমার ভাইকে একটা চিঠি দিলাম বা আমার ভাই আমাকে দিল, আমি আমার আঙ্কেলকে দিলাম। এই রকম হচ্ছে ইনফর্মাল লেটার। হ্যাঁ, এখন ইনফর্মাল লেটার কিভাবে কি করবে? যেহেতু এটা নিজেদের মধ্যে, অবশ্যই এটার ভাষা থাকবে সাবলীল। সাবলীল মানে একদম সহজ সরলভাবে তুমি এক্সপ্লেন করার চেষ্টা করবে। তারপরে কি হবে যে আমরা একটা বিষয় সম্পর্কে খুব বিস্তারিত এখানে বলবো না, একদম যতটুকু বলা উচিত ঠিক ততটুকুই বলবো। আর আমরা কিন্তু লেটারটা বিশেষ করে এক পেজে কমপ্লিট করার চেষ্টা করব। আমরা যদি 2 পেজ যাই তাহলে অবশ্যই আমাদের বাম দিক থেকে শুরু করতে হবে। বাম পাশের পেজ থেকে শুরু করতে হবে। তাহলে আমরা আরেকটা বলতে পারি যে বাম পাশের পেজ থেকে শুরু করতে হবে। বাম পেজ থেকে শুরু করতে হবে। বাম পেজ থেকে শুরু করতে হবে। তারপরে তারপরে আরেকটা ব্যাপার দেখো যে আমরা ইনফর্মাল লেটারে আগে যেমন কি হতো, দেখা গেছে এইখানে নাম ঠিকানা লিখতো অথবা এইখানে তারিখ লিখতো, তারিখের নিচে নাম ঠিকানা লিখতো। হ্যাঁ, আর এইখানে অন্য কিছু লিখতো, ডিয়ার বন্ধু বান্ধব, ডিয়ার করিম রহিম, এগুলো এই পাশে লিখতো। কিন্তু না, বর্তমানে কিন্তু সব কিছু বাম দিক থেকে শুরু হবে। সব কিছু বাম দিক থেকে শুরু হবে। বাম দিক থেকে শুরু। আমরা প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। যেমন আমরা এটা বলি যে আগে আমরা কি করতাম, তারিখ লিখতাম আগে এখানে তারিখ, বা এখানে আগে ঠিকানা লিখতাম ঠিকানা, পরে তারিখ লিখতাম। হ্যাঁ, কিন্তু এবং এখান থেকে ডিয়ার দিয়ে শুরু করতাম। কিন্তু না, এখন কি হয়, এখন হচ্ছে সব কিছু বাম পাশে হবে। হ্যাঁ, শুরুতে ঠিকানা, তারপরে তারিখ, হ্যাঁ, তারপরে সব কিছু বাম দিকে। এখানে কোনো ডান দিকের কোনো কাহিনী নেই। ডান দিকের কোনো কাহিনী নেই। দেখো, আমরা প্র্যাকটিসে এটা আমরা সুন্দরভাবে ক্লিয়ার করে দেব, তোমাদের কোনো সমস্যা নেই। তারপরে দেখো আবার কি হয় যে আমাদের কিন্তু অবশ্যই যে ইনফর্মাল লেটার, এটাতে মেন বডিটা 2 ভাগে হবে। মেন বডিটা কত ভাগে হবে? 2 ভাগে হবে। তার আগে একটু কাজ আছে যে আগে ঠিকানা, তারপরে তারিখ, তারপরে সম্বোধন মানে ডিয়ার সম্বোধন, তারপরে বাকি অংশ, তারপরে মেইন বডি। হ্যাঁ, গেল। এগুলো তোমরা একটু মনে রাখো, আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেব। তারপরে অবশ্যই যে মেইন বডিটা আছে, যেখানে আমরা সব কিছু বলবো, সেটা কিন্তু 2 ভাগ হবে। তাহলে কিন্তু তোমাদের মার্কস বেড়ে যাবে। মেইন বডি 2 ভাগে, মিনিমাম 2 ভাগে। তবে শেষে অবশ্যই এনভেলপ দিতে হবে। শেষে অবশ্যই এনভেলপ দিতে হবে। এখন আসো আমরা একটু দেখি যে এটা অবশ্যই সাবলীল ভাষায় হবে। কারণ কি, যেহেতু বলে দিয়েছে যে এটা ইনফর্মাল লেটার, সাবলীল ভাষায় হবে। হ্যাঁ, বাম পেজ থেকে শুরু করব। কারণ কি, দেখো আমাদের এই একটা পেজ, এটা 2 ভাগ। হ্যাঁ, একটা এই পাশের পাতা আর একটা এই পাশের পাতা। আমরা যদি এখান থেকে শুরু করি, হ্যাঁ, বাই চান্স যদি লেটারটা 2 পেজে চলে যায়, তাহলে কিন্তু আমাদের ঘুরিয়ে ফেলতে হবে। তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে।
যদি আমরা এখান থেকে শুরু করি, দেখো এখান থেকে লিখে 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 যদি আমরা এক পেজে কমপ্লিট না করতে পারি তাহলে আমরা আরেক পেজে যেতে পারবো। এতে কি হবে, যে খাতাটা দেখবে সে কিন্তু খাতাটা এইভাবে ধরবে, তাহলে কিন্তু সে লেটারটা দেখতে পারবে। আর যদি এই পাশ থেকে শুরু করো তাহলে কিন্তু উল্টিয়ে পরে দেখা লাগবে, যেটা নিয়মের বহির্ভূত। তারপর দেখো সবকিছু বাম দিক থেকে শুরু, যে আগে বলছি যে দুই দিকে লেখা হতো, হ্যাঁ, কিন্তু এখন এই যে পৃষ্ঠাটা, হ্যাঁ, এখন সব এখানে ধরো ঠিকানা, তারপরে তারিখ, হ্যাঁ, তারপর ডিআর সম্বোধন যেটা, হ্যাঁ, ডিআর, তারপরে বাকি অংশগুলো লেখে এখানে কমপ্লিট করে পরে স্টাম্প এঁকে দেয়। ওকে, সব কিছু আমার বাম দিক থেকে শুরু হবে, এই দিকের কোনো কাহিনী নেই। তারপরে আগে ঠিকানা, তারপর তারিখ, তারপর সম্বোধন, তারপর মেইন বডি। এই যে এখানে আগে ঠিকানা, তারপরে তারিখ, তারপর সম্বোধন, তারপরে মেইন বডি, এবং শেষে ইনভলভ দিতে হবে, মানে শেষে ডাক টিকিট দিতে হবে। আমরা একটা দেখি তাহলে আমরা বুঝে যাব, আমরা প্র্যাকটিস অংশে এটা সম্পূর্ণ বুঝে যাব। দেখো চলো আমরা একটু দেখি যে এখানে আমরা একটা তোমাদের সুবিধার্থে দিয়ে দিছি, সেহেতু এটা দেখবো, আমরা পরবর্তীতে নিজের কয়েকটা প্র্যাকটিস করার চেষ্টা করব। দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে প্রশ্নটা পড়া। সাপোজ ইউ আর মুক্তা, ইউ হ্যাভ রিসেন্টলি বিন টু দ্য সুন্দরবনস। তুমি হলো মুক্তা, তোমার নাম কি মুক্তা, তুমি রিসেন্টলি সুন্দরবন গিয়েছো। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ন্যারেটিং দ্য সিনিক বিউটি, মানে সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে, হ্যাঁ, ওইটা জানিয়ে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লেখো। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কি, তোমার নাম কি দেওয়া আছে এটা। ধরো তোমার রিয়েল নাম হচ্ছে রহিম, কিন্তু তুমি কিন্তু পরীক্ষার খাতায় রহিম লিখতে পারবা না যদি সাপোজ ইউ আর মুক্তা এটা লেখা থাকে, তাহলে কিন্তু এখানে তোমার নাম মুক্তাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফোকাস পয়েন্ট। তোমার কিন্তু সব জায়গায় নিজেকে মুক্তা বলেই পরিচয় দেওয়া লাগবে। অনেক সময় দেখা গেছে কি মুক্তা স্ল্যাশ মুক্তার দিয়ে দেয়, যদি তুমি মেয়ে হও তাহলে দিবা তুমি মুক্তা, আর যদি তুমি ছেলে হও তাহলে দিবা মুক্তার। তারপরে ইউ হ্যাভ রিসেন্টলি বিন টু দ্য সুন্দরবন, তুমি সুন্দরবনে গিয়েছো। এখন মেন কথা হচ্ছে, মেন প্রশ্নটা এখান থেকে শুরু হয়। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ন্যারেটিং দ্য সিনিক বিউটি, তোমার বন্ধুর কাছে একটা চিঠি লেখো এই সুন্দরবনের যে সৌন্দর্য এটা জানিয়ে, বর্ণনা দিয়ে, ন্যারেট তো বর্ণনা করা। দেখো শুরুতে কি হচ্ছে, দেখো শুরুতেই ঠিকানা, দেখছো শুরুতে হচ্ছে যে আমরা শুরুতে বলছি ঠিকানা, প্রথমে ঠিকানা 30 মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ। তারপরে তারিখ, দেখছো, তারপরে সম্বোধন গেল। এখন মেইন বডি, আমরা কিন্তু আর প্রত্যেকটা কিন্তু বাম সাইডে, দেখছো সব কিন্তু বাম সাইড, বাম দিক। খেয়াল করছো আমরা যে এখানে প্রত্যেকটা পয়েন্ট বলেছি, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে আছে। এই দেখো মেইন বডি, এই যে মেইন বডির আমি বলছি দুই ভাগে লিখতে হবে, এই যে একটা ভাগ, এই যে আরেকটা ভাগ, দেখছো। তারপর এই দেখো এটাও কিন্তু বাম সাইডে, অনেকে কিন্তু কি করে এটা ডাইন সাইডে দিয়ে দেয়, কিন্তু না, এটা অবশ্যই বাম সাইডে। আর আমরা দেখো এক পেজের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করেছি। আর এই যে সবার শেষে ইনভলভ দিছি, ইনভলভটাও তোমাদের শেখাবো, কোনো প্রবলেম নেই। ইনভলভটা দিছি আর ইনভলভটা দিছি। এখন আসো আমরা উপর থেকে সলভ করে আসি, তাহলে তোমরা বিস্তারিত এটা জানতে পারবে। দেখো 30 মিরপুর রোড, ঢাকা, বাংলাদেশ, এটা তার ঠিকানা। তারপরে 15 নভেম্বর 2024, মানে কি 2024 সালের নভেম্বরের 15 তারিখে এটা লেখা হয়েছে, যে যেই দিনের তারিখ থাকবে ওই দিনের তারিখটা তোমরা এখানে দেবে। তারপরে তোমার যেই বন্ধুর কথা বলা হচ্ছে, এখানে যেহেতু কোনো বন্ধুর নাম উল্লেখ করা নাই, সেহেতু আমরা যেই কোনো একটা বন্ধুর নাম ধরে নিলাম, ডিয়ার রিয়া। রিয়া লেখার পরে অবশ্যই কিন্তু এখানে একটা কমা দিবা, অবশ্যই একটা কমা হবে। তারপরে প্রথমে যেই লেখাটা, এটার প্রথম অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, মানে বড় হাতের অক্ষর হবে। ডিয়ার রিয়া, হোপ ইউ আর ডুইং ফাইন। প্রথমে কিন্তু তুমি জিজ্ঞেস করবা, আমরা যখন কারোর সাথে দেখা হয় আমরা শুরুতে কি করি, তুমি কেমন আছো, আমি ভালো আছি, এইসব কিন্তু আগে কিন্তু নিজের হেলথের অবস্থা জানার চেষ্টা করি। ঠিক তেমনি
হোপ ইউ আর ডুইং ফাইন, আশা করি তুমি ভালো আছো। আই এম ওয়েটিং দিস লেটার টু শেয়ার অ্যান এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স উইথ ইউ। আমি কি করতেছি, আমি যে এই লেটারটার জন্য ওয়েট করতেছিলাম, এই তোমাকে চিঠি লেখার জন্য ওয়েট করতেছিলাম। কেন ওয়েট করতেছিলাম? একটা গ্রেট এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। এ ফিউ ডেজ অ্যাগো আই হ্যাড অ্যান আউটিং উইথ মাই ফ্যামিলি টু দ্য সুন্দরবনস। দেখো, একটু হালচাল বুঝার পরে, হ্যাঁ হালচাল জিজ্ঞেস করার পরে কিন্তু সে ডাইরেক্ট যে মেন টপিক আছে, যে সুন্দরবনের সিনিক বিউটি সম্পর্কে জানানো, সেখানে কিন্তু চলে গেছে সে। যে কিছুদিন আগে আমি আমার পরিবারের সাথে সুন্দরবন গিয়েছিলাম। ইটস মাই ফার্স্ট ট্যুর টু দ্য সুন্দরবনস অ্যান্ড দ্য ন্যাচারাল বিউটি আই হ্যাভ এনজয়েড ইজ রিয়েলি আই ক্যাচিং। এটা সুন্দরবনে আমার প্রথম ট্রিপ ছিল এবং সুন্দরবনের সৌন্দর্যটা আসলেই দেখার মতো ছিল। হ্যাঁ, মানে মনোরম, মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল। দ্য টার্ম সুন্দরবনস অ্যাকচুয়ালি মিনস দ্য বিউটিফুল ফরেস্ট। এই সুন্দরবনটা আসলে কি বোঝায়? অতি সুন্দর একটা বনকে বোঝায়। ইটস এ বিউটিফুল ফরেস্ট ইনডিড, ফর্মিং দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট লোকেটেড ইন দ্য সাউথ কোস্ট অফ বাংলাদেশ। এটা একটা সুন্দর মনোরম ম্যানগ্রোভ ফরেস্ট, হ্যাঁ, যেটা কোথায় অবস্থিত? বাংলাদেশের সাউথ ইস্ট কোস্টে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে এটা অবস্থিত। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। দেখো, সে কিন্তু একটা বেসিক একটা ধারণা, এখানে কিন্তু আমরা ওয়ার্ড মিনিং জানাটা মেন না, এখানে কি বোঝাচ্ছে, কিভাবে এক্সপ্লেন করতেছে, এটা হচ্ছে মেন। তুমি এটা তোমার মতো লিখতে পারো, তুমি একটা সুন্দরবনে গেছো, তুমি কি কি দেখছো, তুমি নিজের মতো করে এটা লিখতে পারো। আমরা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা একটা উদাহরণ হিসেবে ব্যবহার করছি। ইটস এ হটস্পট অফ বায়োডাইভার্সিটি অফ নিউমারাস ইউনিক ফ্লোরা অ্যান্ড ফাউনা ইনক্লুডিং দ্য ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হচ্ছে অনেক মানে বহুমুখী ডাইভার্সিটি অফ নিউমারাস, অনেক বন্য পশু এবং গাছপালার একটা জায়গা, মেইন হাব, যেখানে অনেক গাছপালা রয়েছে। এখানে এটাই বোঝানো হয়েছে। ফ্লোরা অ্যান্ড ফাউনা মানে কি? ফ্লোরা দ্বারা বোঝা হচ্ছে উদ্ভিদ, আর ফাউনা দ্বারা বোঝায় পশু। তারপর ভিজিটিং দ্য সুন্দরবনস during the high tides gives you the opportunity to explore the forest and the wild animal by boat. টাইড মানে কি? টাইড মানে হচ্ছে জোয়ার। এই সুন্দরবন ট্রিপে তারা যখন কি করছে, জোয়ার আসছে, তখন কি করছে, নৌকা দিয়ে যে ভিতরে ঢুকছে, ক্যানেলগুলো আছে, ক্যানেলগুলো জোয়ারের সময় পানিতে ভরে যায় এবং ওই ক্যানেলগুলো ঘুরছে। এই এক্সপিরিয়েন্সটা সে বলছে। I can't but think myself extremely lucky that we got the chance to have a close look of the king of Sundarbans while it was crossing the Poshu river. কিং অফ সুন্দরবন কোনটা? বাঘ। মেনলি সে বোঝাতে চেষ্টা করেছে যে আমি বলে বিশ্বাস করতে পারছি না, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি সুন্দরবনের কিংকে দেখেছি, মানে তারা বাঘকে দেখেছে। কিসে? ক্রসিং দ্য পশু রিভার। পশুর একটা নদীর নাম, পশুর নদী, একটা বাঘ ক্রস করছিল, সেই বাঘটা দেখছে। দেখো, এটা কিন্তু যে যার মতো কাহিনী বলতে পারে, তুমিও তোমার মতো কাহিনী বানায়, তুমি সুন্দরবনে যাও আর না যাও এটা ডাজেন্ট ম্যাটার লেটারের ক্ষেত্রে। যেহেতু বলছে হ্যাঁ আমি গেছি, এখন আমি বলবো সুন্দরবনে কি আছে, এটা তুমি আমি সবাই কম বেশি জানি। ইট ওয়াজ দ্য breathtaking and our nerves took some time to settle down. এটা একটা একদম কি মানে একদম সব কিছু অফ হয়ে গেছে। ব্রেথ টেকিং মানে একটা শ্বাসরুদ্ধকর একটা অবস্থা ছিল এবং আমার যে হৃৎপিণ্ড, নার্ভের যে হৃদকম্পন মানে প্রেশার, এটা নর্মাল হইতে অনেক একটু টাইম লাগছে। মানে কি, সে অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ছিল। বাট দ্য সারপ্রাইজেস কেপ্ট কামিং, কিন্তু যে আরো 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 অনেক সারপ্রাইজ আসতেছিল। অ্যাজ উই ভিজিটেড এ নাম্বার অফ স্পট, আমরা যেহেতু অনেক জায়গা ঘুরেছি, উই স এ প্ল্যান্টি অফ ওয়াইল্ড লাইফ অ্যাট দ্য ন্যাচারাল হ্যাবিটেট মানে কি? বাসস্থান। যেহেতু আমরা অনেক জায়গায় ঘুরেছি, আমরা এক এক জায়গায় এক এক রকম প্রাণী দেখেছি, হ্যাঁ, এক এক রকম প্রাণী বাসস্থান দেখেছি, এটাই মিন করছে। মানে কি, তারা এক এক জায়গায় অনেক কিছু দেখছে। উই স্পটেড ইভেন সাম রেয়ার স্পাইসেস দেন দ্য বেঙ্গল টাইগার বিফোর উই কনক্লুডেড আওয়ার ট্যুর। এছাড়াও আমরা আরও কিছু রেয়ার আর স্পাইসিস দেখছি, আমরা অনেক কিছু দুর্লভ কিছু প্রাণী দেখছি, অনেক দুর্লভ প্রাণী দেখছি। রেয়ার মানে কি? দুর্লভ। তারপর তার বিফোর উই কনক্লুডেড
আওয়ার ট্যুর, আমাদের ট্যুরটা শেষ হওয়ার আগে আমরা অনেক দুর্লভ প্রাণী দেখছি। দেখছো এখানে মেন পার্টের প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশে একটু বিদায় নেওয়া দরকার না, এই বিদায়টা নিছে নো মোর টুডে। তারপরে তারপর বলছে ইয়োর্স ইভার মুক্তা। দেখো এখানে কিন্তু মুক্তাটা কিন্তু অবশ্যই শেষে, কারণ কি তুমি তুমি কিন্তু আগে মুক্তা দিয়া হ্যাঁ বেশি এক্সাইটেড হয়ে আবার শুরুতে আবার দিয়ার মুক্তা দিয়া দিও না, তাহলে কিন্তু ঝামেলা। যেহেতু তুমি মুক্তা, তুমি লিখছো, যে লিখছে সে কিন্তু অবশ্যই নিচে, এই যে মুক্তা। এখন দেখো, এখন আমরা কিভাবে ডাক টিকিট লিখতে হয়, ইনভলভ লিখতে হয় সেটা আমরা শিখবো। ইনভলভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইনভলভ কিন্তু লেটারে অনেকে বলে যে ইনভলভ দেওয়ার দরকার নেই, ইনভলভ দিলে কিছু হয় না, কিন্তু না, ইনভলভ তোমরা অবশ্যই দিবে। ইনভলভ না দিলে তোমার মার্কস কিন্তু কমে যাবে। দেখো ইনভলভ কিভাবে করতে হয়, পেন্সিল নেবা, স্কেল নেবা, হ্যাঁ, খাতার নিচে এমন একটা চারকোনার একটা বক্স আঁকবা। বক্স আঁকার পরে এই যে সাইডে এমন করে স্টাম্প লিখে দিবা, হ্যাঁ, STAMP স্টাম্প। স্টাম্প লেখার পরে মাঝখানে 2 ভাগ করে দিবা। তারপরে একবার লিখবা ফ্রম, তারপর লিখবা টু, একবার লিখবা ফ্রম, তারপর লিখবা টু। এখন ফ্রম মানে কি, হইতে, মানে কি প্রেরক, কে পাঠাচ্ছে সে হচ্ছে ফ্রম, মানে কে চিঠিটা লিখছে। যেহেতু মুক্তা লিখছে তাহলে মুক্তা লিখবা, নাম লিখবা এবং ঠিকানা, নাম ঠিকানা, ঠিকানা, ফ্রম দিয়ে নাম ঠিকানা। এবার তুমি কার কাছে লিখছো, টু, যার কাছে লিখছো, তোমার যে বন্ধুর কাছে লিখছো ওই বন্ধুর নাম লিখবা এবং বন্ধুর কি ঠিকানা ওই ঠিকানা লিখবা। সাপোজ এখানে বন্ধু 12 নম্বর কলেজ রোড থাকে সিলেটে, এই কারণে 12 কলেজ রোড সিলেট লিখে দিছে। বুঝতে পারছো? দেখো শুরুতে আমরা সব কিছু লিখছি, পরে কিন্তু স্টাম্পটা লিখছি। দেখেছো? তোমাদের উদাহরণের জন্য আমরা একটা এখানে রেখেছি। দেখো এখন আমরা খুবই সিম্পলি ভাবে তোমাদের কিছু সলভ করার চেষ্টা করব। সাপোজ যেহেতু আমার এখানে স্পেস কম, আমরা একদম অল্প কথায়, কিন্তু তোমরা যখন এগুলো প্র্যাকটিস করবে, আমাদের কিন্তু এখানে মূল টার্গেট তোমাদের এই প্যাটার্ন যেটা আছে প্যাটার্নটা ধরিয়ে দেওয়া। হ্যাঁ, তো আমরা প্যাটার্নটা ধরিয়ে দিব, তোমরা বাসায় এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে। হ্যাঁ, তোমাদের অনেক সুন্দর সুন্দর বই আছে, ওই বইগুলো খুলে তোমরা এগুলো পড়ার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। দেখো আমরা একটু প্র্যাকটিস করি। সাপোজ ইউ আর রাদীপ বা রাইসা, যদি ছেলে হও তাহলে তুমি রাদীপ আর মেয়ে হলে রাইসা। ইয়োর ইয়ঙ্গার ব্রাদার রোহান ইজ ফন্ড অফ কম্পিউটার গেমস অ্যান্ড টেক্স লিটল ইন্টারেস্ট ইন আউটডোর গেমস। তোমার ভাইয়ের নাম কি? রোহান। তোমার ভাইয়ের নাম কি? রোহান। দেখো এখন কিন্তু এখানে কিন্তু একটা ট্রিক্স আছে, যেহেতু তোমার ভাইয়ের নাম বলে দিছে, এখানে আমি কার কাছে লিখবো সেটার নামও কিন্তু বলা আছে। ইজ ফন্ড অফ কম্পিউটার গেমস অ্যান্ড টেক্স লিটল ইন্টারেস্ট ইন আউটডোর গেমস। তোমার ভাই সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকে, কম্পিউটার গেমস খেলে এবং খুব কমই বাইরের যে আউটডোর গেমগুলো আছে ক্রিকেট ফুটবল ওগুলোর প্রতি নজর আছে, সেই বাইরের খেলা খেলতে চায় না। নাও রাইট এ লেটার টু হিম টেলিং হিম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস। দেখো এখানে মেইন কথা কি, মেইন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এখানে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস, এটা হচ্ছে মেইন কথা, মেইন প্রশ্ন। এখন আমরা শুরুতে পড়েছি যে ঠিকানা, আগে আমার ঠিকানা দেব। ধরো আমার ঠিকানা হচ্ছে 18 নাজিমুদ্দিন রোড, 18 নাজিমুদ্দিন রোড, ঢাকা। ঢাকা। এখন আমি যেদিন লিখতেছি, হ্যাঁ তুমি যেদিন লিখতেছো তার তারিখটা এখানে লিখে দিবে। সাপোজ ধরো আজকে 5 অগাস্ট, 5 অগাস্ট কত 2024। হ্যাঁ লিখলে আগে আমার ঠিকানা, তারপরে কি লিখলাম, ঠিকানার পরে আমার তারিখ, তারিখের পরে ডাইরেক্ট ডিয়ার। এবং এখন দেখো ইম্পর্টেন্ট একটা কথা, আমি কার কাছে লিখছি, আমি কিন্তু রোহানের কাছে লিখছি। এখানে কিন্তু নাম দেওয়া আছে, সো আমি কিন্তু র্যান্ডমলি যারে তার নাম উল্লেখ করতে পারবো না। আমার নাম থাকবে রোহান, ডিয়ার
রোহান, তারপর অবশ্যই কমা হবে। ডিয়ার রোহান দেওয়ার পরে অবশ্যই তুমি কিন্তু কমা দিতেই হবে। তারপরে আমার কিন্তু সব কিছু বাম সাইডে, দেখছো তোমরা। তারপরে আমরা শুরু করি এখান থেকে। শুরুতে আমরা জিজ্ঞেস করি যে রোহান, হাউ আর ইউ, হাউ আর ইউ। দেখো এই যে এইচ কিন্তু অবশ্যই বড় হাতের। আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ আই এম, আমার হাতে লেখা অতটা ভালো না, তোমরা একটু বুঝে নেবে। আই এম অলসো ফাইন। হ্যাঁ, দেখছো, দেখো এখন কিন্তু আমি সম্পূর্ণ করার পরে হ্যাঁ তার হালচাল জিজ্ঞেস করছে, আমি কেমন আছি সেটাও জানিয়ে দিয়েছি। এটা জানানোর পরে এখন কিন্তু আমি আস্তে আস্তে আমার যে মেন টপিক আছে মেন টপিকে ঢুকে যাব। তবে মেন টপিকটা কি, ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টস। হ্যাঁ, তার আগে আমি একটু বলবো যে কেন তুমি তুমি কেন গেম খেলো বা কেন খেলো, আমি জানতে পারছি যে তুমি গেম খেলো, এটা কিন্তু ঠিক না। এগুলো একটু বলার চেষ্টা করব যে আমি বাবা মা থেকে বা তোমার চিঠি থেকে জানতে পেরেছি যে তুমি অতিরিক্ত পরিমাণে কম্পিউটার গেমস খেলো। হ্যাঁ, তুমি কম্পিউটার গেমস খেলো, তুমি বাইরের গেম খেলো না। এটা নিয়ে তারপর হচ্ছে আমরা মেন কথা বলবো। দেখো, I am sorry to hear that you are addicted to computer games. হ্যাঁ, দেখো তুমি কিন্তু এখানে কিন্তু লিখে দিলে যে তুমি কম্পিউটার গেমস খেলো। হ্যাঁ, এখন যেহেতু আমরা অলরেডি বলে দিয়েছি যে কম্পিউটার গেমস খেলো, তার মানে কি সে কম্পিউটার গেমসের প্রতি আসক্ত। তারপরে আবার একটু বলতে পারো যে ইউ আর নট প্লেয়িং এনি আউটডোর গেমস। হ্যাঁ, এবার বলে দিছো যে তুমি কম্পিউটার গেমের প্রতি আসক্ত, তুমি বাইরের গেম খেলো না। হ্যাঁ, বাট ইট ইজ সো ব্যাড ফর ইউর হেলথ, বাট ইট ইজ সো ব্যাড ফর ইউর হেলথ। হ্যাঁ, ফর ইউর হেলথ। তারপরে দেখো পরবর্তী কথাগুলো আমি তোমাদের মুখে বলার চেষ্টা করি যে যে তুমি খেলো না, এটা কিন্তু তোমার জন্য খুবই খারাপ। এখন তোমার কি উচিত, দেখো আমরা কিন্তু সবাই জানি যে বাইরের যে আউটডোর গেমসগুলো আছে লাইক ক্রিকেট, ফুটবল, এগুলো খেলার ইম্পর্টেন্স কতটুকু। হ্যাঁ, যেহেতু আমাদের জায়গার একটু স্বল্পতা আছে সেহেতু আমরা তাও একটু লেখার চেষ্টা করি যে এনি আউটডোর গেমস বাট ইট ইজ সো ব্যাড ফর ইউর হেলথ। তারপরে তুমি বলতে পারো যে আউটডোর গেমস আর এ গ্রেট কাইন্ডস of physical exercise. আউটডোর গেমসগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজের একটা গ্রেট উপায় বা গ্রেট প্রকার। যে আউটডোর গেমসই হলো ফিজিক্যাল এক্সারসাইজ। আর এই আউটডোর গেমসগুলো কি করে, ইট ক্যান মেক you
fit and free of many disease, DIE disease মানে কি এটা তোমাকে ফিট করতে পারে এবং বিভিন্ন যে ডিজিজ আছে, হ্যাঁ, ওই ডিজিজ থেকে তোমাকে রক্ষা করতে পারে, তোমাকে মুক্ত করতে পারে। তারপর বলতে পারো যে ইট ইট ক্যান মেক্স ইউ স্ট্রং। আরও বহুতভাবে এগুলো লেখা যায়, অনেক উপায় আছে এই এগুলো কভার করার। তারপর দেখো একটু এগুলো এগুলো একটু দেখো, আমি তারপর আরও ফার্দার তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। দেখো আমরা কিন্তু শুরুতে আমরা কিন্তু এখনো মেইন বডি লিখছি, মেইন বডি লিখছি। আমরা ছোট্ট সংক্ষেপে উপায়ে লিখবো, তোমরা কিন্তু এটা অবশ্যই বড় করে লিখবে। দেখো তারপরে তুমি আর কি কি বলতে পারো যে ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস নিয়ে, যে এটা তোমাকে কি করতে পারে, এটা তোমাকে বিভিন্ন ইট ক্যান teach you many moral values and group work activities। এটা তোমাকে অনেক মোরাল ভ্যালুস শিখাতে পারে এবং গ্রুপ ওয়ার্ক অ্যাক্টিভিটিস, যে দলগত যে কাজগুলো আমরা কিন্তু আউটডোর গেমগুলো কিন্তু অনেকের সাথে একসাথেই খেলে থাকি, হ্যাঁ, এই কারণে এটা তোমাদের দলগত কাজগুলো শিখাতে পারে। তারপরে আরও অনেক কিছু তুমি লিখতে পারো তোমার মতো, কোনো এখানে বাধা ধরার নিয়ম নাই। তুমি তোমার ভাইকে ধরে নেবে যে তুমি তোমার নিজের ভাইকে বোঝাচ্ছ, তুমি কিভাবে তাকে পড়াবে এটা তো বুঝাবে, এটা তোমার উপরে ডিপেন্ড করে, তুমি অনেক কিছু বলতে পারো। তারপর দেখো আমরা ভাবলাম যে আরও অনেক কিছু বললাম যে এইসব কম্পিউটার গেম ভালো না, এগুলো তোমাকে মেন্টাল ডিজিজ করে, এটা বর্তমানে সমাজ যুবকদের খারাপ একটা পথের দিকে ধাবিত করছে, এগুলো তুমি অনেক কিছু তোমার মতো করে লিখতে পারো। হ্যাঁ, যেহেতু আমরা সবাই বাঙালি, হ্যাঁ, এবং তোমরা কিন্তু কি করো যে আগে কিন্তু ইংলিশের আগে বাংলায় ট্রান্সলেট করো, পরে ওই বাংলাটাকে তোমরা ইংলিশে করো। এই কারণে কিন্তু আমরা চেষ্টা করি তোমাদের সব কিছু বাংলায় টিচ করার। এর ফলে কি হবে, তোমরা দ্রুত সময়টা ক্যাচ করতে পারবে। দেখো এই ধরো পার্ট 1 শেষ মেন ইয়ার, এবার তুমি লিখতে পারো নো মোর টুডে ফুল স্টপ দিলা, তারপর রাইট টু মি সুন। এটা দিতে পারো। তারপর দিতে পারো যে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু রোজি। তুমি বহুত কিছু দিতে পারো যে তোমার পিতামাতাকে আমার ফুলেলো অভ্যর্থনা দিও বা আমার সালাম দিও, হ্যাঁ, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, অনেক কিছু দেওয়া যায়। তারপরে দিবা যে ইয়োর্স দিয়ে কমা কিন্তু অবশ্যই। তারপরে কি তোমার নাম কি, রাদীপ বা রাইসা। ধরো আমি ছেলে যেহেতু আমি লিখলাম রাদীপ, রাদীপ ওকে, রাদীপ ওকে। দেখো আমরা কিন্তু শুরুতে কি করেছি, হালচাল জিজ্ঞেস করেছি, তারপরে একটু ওই যে মেন টপিক ইম্পর্টেন্স অফ আউটডোর গেমস, ওই আউটডোর গেমসের কিছু ইম্পর্টেন্স এখানে আমরা তুলে ধরেছি। আমরা আরও তুলে ধরতাম, তোমরাও আরেকটু পড়বে, তুলে ধরবে। তারপরে কি করবে, তারপর আমরা শেষে লিখবো যে নো মোর টুডে রাইট টু মি সুন। তারপর আরও কথা লিখতে পারো, যেমন আমি বললাম কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু রোজি। আরও অনেক টাইপের কথা আছে, তোমরা এগুলো লেখার পরে ইয়োর্স রাদীপ বা ইয়োর সিনসিয়ারলি লাভিং, তুমি যা কিছু লিখতে পারো, যা তোমার উপরে, যেহেতু সৃজনশীল পুরো ব্যাপারটা তুমি তোমার মতো করে লিখবে। তারপরে আসো, এই হচ্ছে মেন পার্ট গেল। এবার আমরা একটা ডাক টিকিট আঁকবো। দেখো ডাক টিকিট আঁকি আমরা সবাই।
ডাক টিকিট আমি আগেই বলেছি যে এমন একটা পেন্সিল দিয়ে এমন একটা করবে, আগে একটা বক্স করবে সুন্দর করে, হ্যাঁ, তারপরে 2 ভাগ করবে মাঝখান থেকে, তারপরে এখানে এমন এমন করতে পারো, ওকে। তারপরে এখানে লিখে দেবে স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প, ওকে। তারপরে এখানে লিখতে পারো, এখানে লিখবে ফ্রম, এখানে লিখবে টু। দেখো বড় হাতের, কিন্তু ফ্রমের এফও বড় হাতে, টি এর টু এর টিও বড় হাতে। এখন ফ্রম লিখছে কে? ইউ আর রাদীপ, আমি লিখছি, আমি রাদীপ লিখছে, সেহেতু ফ্রমে হবে রাদীপ, রাদীপ, রাদীপ লিখলো। রাদীপ, এবার রাদীপের ঠিকানা আমি কি দিয়েছি দেখো, ইম্পর্টেন্টলি এখানে আমি যে ঠিকানা দিয়েছি আমি কিন্তু এখানেও সেম ঠিকানা দিব, 18 নাজিমুদ্দিন রোড, নাজিমুদ্দিন রোড, ঢাকা। দেখছো 18 নাজিমুদ্দিন রোড, ঢাকা। এইবার টু কার কাছে লিখেছি? রোহান, রোহান। দেখো যেহেতু রোহানের কোনো স্পেসিফিক অ্যাড্রেস নেই, তাহলে তুমি এখানে দিয়ে দিতে পারো যে রোহানের বাড়ি সাপোজ বরিশাল, 19 নম্বর স্ট্রিট, নিয়ার কলেজ গেট, বরিশাল, বরিশাল। দেখো এই যে আমরা এইভাবে লিখলাম, একদম আরামসে আমাদের স্ট্যাম্প শেষ। এবং তোমরা যদি সুন্দরভাবে লিখতে পারো, তোমাদের অনেক লেখার দরকার নেই, তোমরা যদি এক পেজে কমপ্লিট করতে পারো এবং সুন্দরভাবে লিখতে পারো, দ্যাটস ওকে। আর যদি বাই চান্স তোমার যদি অন্য পেজে যাইতেই হয়, তাহলে তোমরা অবশ্যই লেটার সবসময় বাম পেজ দিয়ে শুরু করবে, যাতে তোমরা লেখার পরে ডান পেজে চলে যেতে পারো এবং শিক্ষক খুললে তার আলাদা পৃষ্ঠায় যেতে না হয়, যে যখন এভাবে পড়বে খাতাটা, সে এখান থেকে পড়তে পড়তে এখানে অটোমেটিক চলে আসবে, ওকে। দেখো আমরা আরেকটা দেখি, যে সাপোজ ইউ আর মাহিন, সাপোজ ইউ আর মাহিন, এখানে নাম দেওয়া আছে মাহিন। ইউর ফ্রেন্ড আবির, ইউর ফ্রেন্ড আবির ইজ অ্যাফ্রেড অফ ইংলিশ, ইংলিশকে ভয় পায়। রাইট এ লেটার টু হিম ডিসক্রাইবিং হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ, সে কীভাবে ইংরেজিতে দক্ষ হবে আর একটু ভালো হবে, এটা হচ্ছে আমার মেইন টপিক। সো সেম ভাবে তুমি আগে কি করবে, তুমি আগে সুন্দরভাবে তোমার ঠিকানা দাও, 18, এবার দিলাম করিম রোড, সাপোজ করিমপুর দিলাম, করিমপুর ভোলা, আমার বাড়ি এখন ধরে নিলাম আমি ভোলা আমার বাড়ি। তারপরে তারিখ দিলাম কি 1 জানুয়ারি, 2024, 1 জানুয়ারি 2024। এইবার ডিয়ার, বন্ধুর নাম কি? আবির, ডিয়ার আবির। হ্যাঁ, এখন জিজ্ঞেস করবা, এখন তুমি এখানে আরেকভাবে স্টার্ট করতে পারো, এই যে এ বড় হাতে, এট ফার্স্ট টেক মাই cordial love, cordial love, I hope you are doing well, আমিও ভালো আছি, শেষ। হ্যাঁ, তারপর বলবা যে, তারপর বলতে পারো যে I received
your letter yesterday. হ্যাঁ, yesterday. From your letter আমি তোমার চিঠি কালকে পেয়েছি। তোমার চিঠি থেকে I came to know that তোমার চিঠি থেকে আমি জানতে পেরেছি যে, হ্যাঁ, সে কি ইংরেজিকে ভয় পায়। ইউ আর afraid of ইংলিশ। এবার কিন্তু সে কিন্তু তার ভাই না, এবার কিন্তু তার ফ্রেন্ডকে বলছে। যেহেতু এবার এখন আমার মেন কথা শেষ, আমি কিন্তু তার সে কেমন আছে সেটাও জেনে ফেলেছি, আমি কেমন আছি সেটাও জানিয়ে ফেলেছি, এবং তার সমস্যাটা সেটাও আমি মেনশন করে ফেলেছি। এখন কিন্তু আমি মেইন টপিক যে হাউ টু কম্পিটেন্ট ইন ইংলিশ এই ব্যাপারে চলে যাব। এখন কিন্তু আমি তাকে অ্যাডভাইস দেবো, আমি যেহেতু একটু ভালো ইংলিশ পারি, আমি তাকে অ্যাডভাইস দেবো যে কিভাবে ইংলিশ একটু ইমপ্রুভ করা যায়। দেখো, শুরুতে তুমি বলতে পারো ইংলিশ is an international language. ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কি, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, সেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট। সো টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ is very important. হ্যাঁ, যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, সেহেতু এটার দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। কিভাবে এটা বাড়ানো যায়, এটা স্কিলটা বাড়ানো যায়, টু ডেভেলপ ইউর skill, you have to learn a lot of vocabulary. তুমি যেহেতু এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এবং খুবই ইম্পর্টেন্ট, এবং এটা উন্নতি করতে হলে তোমাকে অনেক ইংরেজি ভোকাবুলারি জানতে হবে। ইউ ক্যান অলসো রিড ইংলিশ নিউজপেপার, English newspaper and books. তুমি ডেইলি ইংরেজি সংবাদপত্র এবং বই পড়তে পারো। You can also watch English মুভিজ। তুমি ইংলিশ মুভিজ দিয়েও শিখতে পারো। হ্যাঁ, তারপরে another way is joining yourself with an English language club. দেখো,
আমরা কিন্তু এখানে কয়েকটা ইম্পর্টেন্ট লেখা লিখেছি যে যেহেতু ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা, সেহেতু তোমাকে ইংরেজি অবশ্যই শিখতে হবে। হ্যাঁ, এবং ইংরেজিতে ডেভেলপ করতে হলে তোমাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু লার্ন এ লট অফ ভোকাবুলারি, তোমাকে অনেক শব্দার্থ শিখতে হবে। ইউ ক্যান অলসো রিড ইংলিশ নিউজ পেপার অ্যান্ড বুকস ডেইলি, তুমি প্রতিদিন ইংরেজি সংবাদ মাধ্যম বা পেপার বা বই পড়তে পারো। তারপরে ইউ ক্যান অলসো ওয়াচ ইংলিশ মুভিজ, তুমি ইংরেজি মুভিগুলো দেখতে পারো। দেখো, ইংরেজি মুভি দেখে কিন্তু অনেক সুন্দর ইংরেজি শেখা যায়। আমরা যদি কথা না বুঝি আমরা কিন্তু সাবটাইটেলও দেখতে পারি। তারপর অ্যানাদার ওয়ে ইজ জয়নিং ইউরসেলফ উইথ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, আরেকটা উপায় হচ্ছে তুমি নিজেকে একটা ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাথে জয়েন করতে পারো, সম্পৃক্ত করতে পারো। এর ফলে কি হবে, তুমি খুব ভালোভাবে তুমি এই ভাষাটা শিখতে পারবে। তারপর দেখো, আরো অনেক উপায় আছে, অনেক উপায়গুলো তুমি তোমার মতো লিখতে পারো। তুমি তোমার ভাইকে কিভাবে শিখাবা, হ্যাঁ, তুমি তোমার ফ্রেন্ডদের সাথে প্র্যাকটিস করতে পারো। তারপরে তুমি এই কথাটা লিখতে পারো যে ইউ নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, সো কিপ প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি। As a result, you will become more, কি লেখছে এখানে, কম্পিটেন্ট। এখানে যদি আর অন্য কোনো ওয়ার্ড থাকতো তুমি ওটা ইউজ করতে পারতে, কম্পিটেন্ট ইন ইংলিশ দিলে। তারপর দেখো, তুমি এগুলোতে শেষ, তুমি আরো অনেক কথা তুমি নিজের মতো করে লিখতে পারো। তারপর দিতে পারো যে নো মোর টুডে, রাইট টু মি সুন, রাইট টু মি সুন। তারপরে ইয়োর্স, তোমার কি নাম আছে, মাহিন, মাহিন, শেষ। দেখো, লেটারটা কি, তুমি যদি তোমার স্ট্রাকচার মেনটেন করতে পারো আর কিচ্ছু লাগবে না। স্ট্রাকচার মেনটেন করতে পারলে আর তেমন কিছুই লাগবে না। দেখো, এটা আমরা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক হিসেবে রেখেছি যে তোমরা এটা দেখবা যে রাইট এ লেটার টু ইউর ব্রাদার অ্যাডভাইজিং টু হিম টু রিড ইংলিশ নিউজ পেপার। তা তুমি তোমার ভাইকে ইংরেজি নিউজ পেপার পড়া সম্পর্কে অ্যাডভাইস করবে যে এখানে তুমি কি করতে পারো, যে কেন ইংলিশ নিউজ পেপার জরুরি। আমরা কিন্তু একটু আগে ইংরেজির যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করেছি। তুমি ইংরেজি নিউজ পেপার পড়া কেন জরুরি এটা নিয়ে সম্পূর্ণ সুন্দরভাবে বলতে পারো। তারপরে এটা সম্পর্কে বলতে পারো, তোমার ছোট ভাইকে তুমি অ্যাডভাইস করবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। দেখো, এতক্ষণ কিন্তু আমরা পড়লাম ইনফর্মাল লেটার্স, যেখানে তুমি তোমার বন্ধুদের লেটার সেন্ড করবে। কিন্তু এখন হচ্ছে আমাদের নতুন একটা টপিক, যে ইনফর্মাল ইমেল। অনেক সময় দেখা যায় কি যে লেটার না আসে, ইমেল দিয়ে দেয়। যেহেতু লেটার আর ইমেল প্রায় সেম জিনিস, সেহেতু আমরা একটু এখানে একটু ইমেল সলভ করার চেষ্টা করব। দেখো, ইমেলও প্রায় লেটারের মতোই, কিন্তু একটু এটা যেহেতু ইমেল মানে কি ডিজিটাল মেল, ইলেকট্রনিক মেল, সেহেতু এটা একটু ইলেকট্রিক, একটা আধুনিকতার কাছে ছোঁয়া থাকবে। দেখো,
শুরুতে ফ্রম থাকতেও পারে, নাও থাকতে পারে, দিতেও পারো, নাও দিতে পারো। যেহেতু বর্তমানে ফ্রম দেওয়ার প্রয়োজন পড়ে না, তাও তুমি যদি দাও দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। শুরুতে তারপর টু, মানে কার কাছে পাঠাবে। হ্যাঁ, কার কাছে পাঠাবে, কার নিকট পাঠাবে, অর্থাৎ প্রাপক। আর ফ্রম হচ্ছে প্রেরক, প্রেরক, ফ্রম হচ্ছে প্রেরক। তারপরে তুমি সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যেহেতু ইনফর্মাল লেটারে কিন্তু সাবজেক্ট লাগে না, কিন্তু একটা ইমেল পাঠাতে কিন্তু সাবজেক্ট লাগে। তারপরে এটা তুমি এক প্যারাতেও পারো, দুই প্যারাতেও পারো, কিন্তু যেহেতু আমরা তোমার লেটারটা পড়েছি দুই প্যারায়, সেহেতু এখানেও তোমরা দুইটা প্যারা ইউজ করবে। দেখো, আমরা ডাইরেক্ট এটা বেশি আহামরি কিছু না, আমরা সরাসরি চলে যাই। এখানে কিন্তু কোনো স্টাম্পের দরকার নেই, ইনভলভের কোনো দরকার নেই। দেখো, আবার তোমরা খেয়াল রাখবে যে কোনো নাম দেওয়া আছে কিনা। সাপোজ ইউ হ্যাভ গট অ্যান ইমেল ফ্রম ইউর মাদার হু ইজ ওয়ারিড অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য আপকামিং এইচএসসি এক্সামিনেশন। তুমি তোমার মা থেকে একটা মেল পেয়েছো, যেখানে তুমি জানতে পেরেছো যে তোমার মা তোমার আপকামিং যে পরীক্ষা, সামনে যে তোমার এইচএসসি পরীক্ষা, ওটা নিয়ে একটু চিন্তিত। নাও রিপ্লাই হার টু মেক হার রিলিভড অফ হার টেনশন। সে যাতে আর টেনশন না করে, সেই জন্য তাকে একটা রিপ্লাই দাও, ইমেলের একটা রিপ্লাই দাও। এখানে কিন্তু আমার মেন কথা কিন্তু এখানে, রিপ্লাই হার টু মেক হার রিলিভ ফ্রম হার টেনশন, যাতে সে আর টেনশন না করে, যে আমি ঠিক আছি, একটু সাহস দিবা। শুরুতে এই যে টু, এখানে টু, টু অর্থ টু কে প্রেরক, যে পাবে, যে পাবে। এবং অবশ্যই কিন্তু ইমেল অ্যাড্রেসের প্রত্যেকটা অক্ষর ছোট হাতের, স্মল লেটার, প্রত্যেকটা অক্ষর স্মল লেটার। অবশ্যই কোনো বড় হাতে ভুলেও যাতে কোনো বড় হাতের কথা না আসে। এখানে কিন্তু ভুলেও কোনো বড় হাতের লেটার আসবে না, ক্যাপিটাল লেটার এখানে আসার কোনো প্রশ্নই আসে না। এখানে প্রেরক, ধরো তোমার মায়ের নাম হচ্ছে রেহানা, তোমার মায়ের নাম কি? রেহানা। রেহানা যেহেতু 500 দিল, সাপোজ যদি ফ্রম দিতে, তাহলে কি করতে? ফ্রম, ফ্রম দিয়ে একটা ইমেল অ্যাড্রেস দিতে, যে মনির, সব কিন্তু ছোট হাতের, মনির 24@yahoo.com বা gmail.com, yahoo.com, ইয়াহু থাকতে পারে, জিমেল থাকতে পারে, তুমি যা ইচ্ছা দিতে পারো। তারপর দেখো একটা সাবজেক্ট, অবশ্যই সাবজেক্ট, যে কোন বিষয়ে তুমি জানাচ্ছ। সাবজেক্টটা তুমি একটা রিলেটেড একটা বিষয় দিয়ে দিবে, যে প্রিপারেশন ফর দ্য আপকামিং এইচএসসি এক্সাম। এখানে পর থেকে কিন্তু বড় ছোট নর্মাল কোনো সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটাই ছোট হাতের হবে। প্রিপারেশন ফর দ্য আপকামিং এইচএসসি এক্সাম, এইচএসসি এক্সাম সম্পর্কে তোমার প্রিপারেশন জানাচ্ছ। তারপরে নর্মালি এখান থেকে একদম নর্মালি তুমি এখানে সম্বোধন দিতে পারো, কোনো প্রবলেম নেই, সম্বোধনটি দিয়ে দিও, ডিয়ার আম্মু বা ডিয়ার মা, তুমি যা বলে তোমার আম্মুকে সম্বোধন করো। আই এম ভেরি হ্যাপি টু রিসিভ ইউর মেল, ফ্রম ইউর মেল আই হ্যাভ কাম টু লার্ন দ্যাট ইউ আর মাচ ওয়ারিড অ্যাবাউট মাই প্রিপারেশন ফর দ্য আপকামিং এইচএসসি এক্সামিনেশন। হ্যাঁ, তোমার ইমেলটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। এবার কিন্তু লেটার বলছে না, হ্যাঁ, এবার কিন্তু বলছে ইমেল। মাই টেস্ট এক্সামিনেশন ইজ ওভার অ্যান্ড দ্য রেজাল্ট হ্যাজ অলসো বিন পাবলিশড। যে এইচএসসির আগে যে টেস্ট পরীক্ষা হয় সেটা শেষ হয়ে গেছে এবং রেজাল্টও পাবলিশ হয়ে গেছে। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, হ্যাঁ, আই হ্যাভ ডান ওয়েল, তুমি জেনে খুশি হবে যে আমি অনেক ভালো রেজাল্ট করেছি। নাও আই এম ট্রাইং টু মেক এ গুড প্রিপারেশন ফর দ্য এনশিওরিং এইচএসসি এক্সামিনেশন টু বি হেল্ড ইন দ্য মান্থ অফ এপ্রিল 2023। দেখো, আমি এখন, আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, এখন আমি যে 2023 সালের এপ্রিলে যে পরীক্ষাটা হবে, ওই পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছি একটা ভালো রেজাল্টের জন্য। আই হ্যাভ দ্য সাবজেক্টস লাইক বাংলা, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, ম্যাথ, হ্যাঁ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, মানে সাবজেক্টগুলো মেনশন করছে যে তার কি কি সাবজেক্ট আছে। আই হ্যাভ ডিভাইডেড মাই টাইম অ্যান্ড ওয়ার্ক সো দ্যাট আই ক্যান মেক এ ব্যালেন্সড প্রোগ্রেস। আমি আমার কাজ এবং সময়কে, মানে একটা রুটিনের লাইফ লিড করতেছে, যাতে সে তার কাজগুলোকে ব্যালেন্স করতে পারে, মানে কি সুন্দরভাবে পড়ালেখা এবং কাজ মেনটেন করতে পারে। আই হ্যাভ গন থ্রু অল দ্য চ্যাপ্টার্স অফ মাই টেক্সট বুক সো দ্যাট আই ক্যান অ্যান্সার অল দ্য কোশ্চেন। আমি আমার সব চ্যাপ্টার পড়েছি,
আমি আমার পুরো টেক্সট বুক শেষ করেছি যাতে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি। তারপর আই হ্যাভ অলরেডি গট অ্যান আইডিয়া ফ্রম দ্য পাস্ট ফ্রম দ্য টেস্ট পেপারস অ্যাবাউট দ্য নেচার অফ কোশ্চেন ইন অল সাবজেক্ট। যেহেতু সে একটা টেস্ট পরীক্ষা দিছে, আমি অলরেডি আমার টেস্ট পরীক্ষা সম্পর্কে একটা আইডিয়া পেয়েছি। প্লিজ প্রে টু দ্য অলমাইটি ফর মাই গুড রেজাল্ট। প্লিজ দয়া করে আল্লাহর কাছে আমার ভালো একটা রেজাল্টের জন্য দোয়া করো। ইয়োর লাভিং সান আরিফ হোসেন, তোমার প্রিয় পুত্র আরিফ হোসেন। দেখো এখানে কি হয়েছে, যে মা যেহেতু টেনশন করছে, মাকে তার প্রিপারেশনটা পুরো ব্যক্ত করছে, এর ফলে কি হয়েছে, মা একটু টেনশন রিলিফ হয়েছে। এখানে কিন্তু ডাক টিকিটের কোনো দরকার নেই। নো নিড নো নিড ইনভলভের কোনো দরকার নেই। দেখো আমরা একটু প্র্যাকটিস করি। সাপোজ ইউ আর রাফা, রাইট অ্যান ইমেল টু ইউর ফরেন ফ্রেন্ড ন্যারেটিং দ্য স্যানিং বিউটি অফ বাংলাদেশ। তোমার নাম কি এখানে রাফা, তোমার বন্ধুকে একটা কি করবা, ইম্পর্টেন্ট স্যানিং বিউটি, যে বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা জেনে তোমার বন্ধুর কাছে একটা চিঠি লিখবে। দেখো শুরুতে আমরা লিখতে পারি যে ফ্রম, তারপর টু। এই বৃত্তগুলো কিন্তু প্রায় এক বরাবর রাখার চেষ্টা করবে। সাবজেক্ট, বৃত্তগুলো এক বরাবর রাখলে কি কোলনগুলো এক বরাবর রাখলে সুন্দর লাগে। দেখো ফ্রম কার থেকে, রাফা, অবশ্যই কিন্তু রাফা ছোট হাতের, রাফা 2010 @gmail। তোমাদের সবারই কম বেশি জিমেল আছে, সো তোমরা জানো gmail.com। ফ্রম কিন্তু দিলেও পারো না দিলেও পারো। তুমি যখন মোবাইলে যাবা দেখবা যে ফ্রম অপশনটা থাকে না, এটা অটোমেটিক সেভ থাকে। আগে যখন লেখা হতো তখন কিন্তু ফ্রম থাকতো, তো তাও তোমাদের বোঝার সাপেক্ষে আমি দিয়ে দিচ্ছি। তারপর টু, কার কাছে লিখবো, তোমার বন্ধুর নাম লেখা আছে নাই, তাহলে ধরে রাখলাম যে রাফা লিখছে রাব্বির কাছে। রাব্বি বা রাব্বি না লিখে তুমি এখানে যেহেতু বিদেশি বন্ধু, তুমি একটা বিদেশি বন্ধুর নাম এখানে মেনশন করে দিতে পারো, যে ডেভিড 1500 gmail.com। যেহেতু তোমার বন্ধু বিদেশি, একটা বিদেশি নাম দিলাম, কিন্তু যদি দেশি নাম দাও কোনো প্রবলেম নেই, যেই কোনো নাম তুমি দিতে পারো যদি এখানে মেনশন করা না থাকে। আর যদি মেনশন করা থাকে তাহলে ওই মেনশন করা নামটি তুমি এখানে বসিয়ে দিবে। সাবজেক্ট কি দিবে, দেখো ডাইরেক্ট এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে, ন্যারেটিং দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ। দেখছো যে প্রশ্নেই কিন্তু আবার বলা আছে, তুমি সুন্দর প্রশ্নের এই যে এখান থেকে দিয়ে দিবা ন্যারেটিং দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ, নাইটিং দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ। সুন্দর একদম ওইখানে লেখাটা ডাইরেক্ট এখানে লিখে দিলে যে মূল বিষয়টা কি। তারপর তুমি লিখতে পারো ডিয়ার ডেভিড, কমা দিতে পারো। এখান থেকে দেখো আমরা কিন্তু অলরেডি কিন্তু ইনফর্মাল লেটার পড়ছি, একদম সরাসরি ইনফর্মাল লেটার মতো। কিন্তু হ্যাঁ, এটা কিন্তু তুমি 2 পেজে যাবা না, এটা অবশ্যই 1 পেজের মধ্যে কমপ্লিট করবা, অবশ্যই 1 পেজ। দেখো আমি কিন্তু তোমাদের পড়াতে প্রত্যেকটা নিয়ম বলে দিচ্ছি। এবার দেখো ডিয়ার ডেভিড, সেম হাউ আর ইউ, হ্যাঁ আই হোপ ইউ আর ওয়েল, ওই ইয়ার মতো লিখবা। তারপরে মেন টপিক, যে in your last mail you wanted to know about the scenic beauty of বাংলাদেশ। আগে আমরা লিখছি যে ডিয়ার ডেভিড হাউ আর ইউ, আই হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ, আই এম অলসো ফাইন। এটা এই পর্যন্ত লেখলাম। তারপর কিন্তু আমি মেইন অ্যাকশনে যাচ্ছি। ইন ইয়োর
ইন ইয়োর লাস্ট মেল ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ। তুমি তোমার যে লাস্ট মেল আছে অথবা ইমেল দিতে পারো, ইমেল ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য সিনিক বিউটি অফ বাংলাদেশ, বাংলাদেশের সিনিক বিউটি সম্পর্কে জানতে চেয়েছো। দেখো এখন তুমি বাংলাদেশের সিনিক বিউটি সম্পর্কে লেখা শুরু করবে। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বিউটিফুল কান্ট্রি, হ্যাঁ। তারপরে ইট হ্যাজ 6 seasons, 6 seasons। বাংলাদেশ একটা সুন্দর দেশ, এটা 6টি ঋতু রয়েছে। এভরি সিজন comes with new scent and color। এক একটা সিজন এক একটা নতুন নতুন স্বাদ এবং বা ঘ্রাণ এবং রং নিয়ে আসে। এভরিহোয়ার ইন মাই কান্ট্রি ইজ ফুল অফ গ্রিন trees and covered with many rivers। বাংলাদেশে যে নদী আছে সেটাও জানিয়ে দিলে। হ্যাঁ, অনেক সবুজ সবুজ গাছপালা আছে। আমরা বলি না সূর্যোদয় সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ। বাংলাদেশ একটা সবুজ দেশ, কারণ কি বিদেশিদের কাছে কিন্তু সারা দেশটা সব সময় সবুজ থাকাটা কিন্তু অনেক রেয়ার। ওদের দেশে কিন্তু সবসময় সবুজ থাকে না, গাছের পাতা খুব কম সময় থাকে। সামারে বা ফলে শুধুমাত্র ওদের গাছের পাতা থাকে। এই কারণে জানিয়ে দিলে আর বলে দিলে যে অনেক নদী রয়েছে। তারপরে এখন দেখো বললাম, এখন আমাদের দেশে যে কিছু টুরিস্ট স্পট আছে এটা সম্পর্কে জানানো কি জরুরি না? হ্যাঁ, তুমি সংক্ষেপে বলে দিলে যে দ্য লার্জেস্ট সি বিচ অফ দ্য ওয়ার্ল্ড নেমড কক্সেস বাজার located is located in বাংলাদেশ। তারপর তুমি আরো বলতে পারো যে দেয়ার আর মেনি। তারপর কি কি আছে তুমি বলতে পারো, ষাট গম্বুজ মসজিদ। তারপর বলতে পারো যে ম্যানগ্রোভ ফরেস্ট। বাংলাদেশে যা যা আছে তোমার এলাকার কিছু থাকলে তাও তুমি বলে দিতে পারো, কারণ কি দেখবে তো টিচার। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। তুমি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত জায়গাটা শালবন বিহার দিতে পারো, ময়নামতি দিতে পারো, তুমি যা ইচ্ছা এখানে দিতে পারো। যে বাংলাদেশটা থেকে সুন্দর দেশ এটা এক্সপ্লেন করতে তোমার যা যা করা লাগে তুমি সব করতে পারো। যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে তোমাদের জাস্ট নিয়মটা দেখিয়ে দেওয়া, সেহেতু আমরা নিয়মটা দেখিয়ে দিচ্ছি। সব কিছু লেখলে পরে লাস্টে সেম দেখো একদম লেটারের মতোই নো মোর টুডে রাইট টু মি সুন, বা এই যে রাইট টু মি সুন এটা না লিখে তুমি লিখতে পারো যে মেইল মি সুন, আমাকে খুব শীঘ্রই তুমি চিঠি পাঠাও। এখানে মেল মি সুনটাই বেশি সুইটেবল। মেল বা রাইট টু মি সুন দিলেও কোনো প্রবলেম নেই। তারপরে ইয়োর্স, নাম কি দেওয়া আছে এখানে? রাফা।
রা ফা। ওকে, যে দেখা গেল পুরা নিয়মটা তোমার কিসের মতো, পুরা নিয়মটা এই যে এরপর থেকে পুরো নিয়মটা তোমার ওই লেটারের মতো, ইনফর্মাল লেটারের মতো, শুধুমাত্র ডাক টিকিট থাকবে না, আর উপরে একটু ভ্যারাইটি আছে, যে এই যে ফ্রম টু আ সাবজেক্ট, আর কিচ্ছু আলাদা নেই। এই কারণে আমরা এই যে ইমেলটা আর ইনফর্মাল লেটারটা একটা লেকচারের মধ্যে কভার করার চেষ্টা করেছি। দেখো এখানে কি বলা হয়েছে, সাপোজ ইউ আর এ ফরেন স্টুডেন্ট অ্যান্ড ইউ ওয়ান্টেড টু ইনফর্ম রিগার্ডিং অ্যাডমিশন ইন এ ইউনিভার্সিটি ইন বাংলাদেশ। তুমি একটা বিদেশি স্টুডেন্ট এবং তুমি বাংলাদেশের একটা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাও, একটা অ্যাডমিশন প্রসেসটা জানতে চাও। দেখো, নাও কম্পোজ অ্যান ইমেল টু দ্য অ্যাডমিশন সেকশন অফ এ ইউনিভার্সিটি আস্কিং দেম অ্যাবাউট অ্যাডমিশন প্রসিডিউর ফর দ্য ফরেন বা ওভারসিজ স্টুডেন্ট। ওভারসিজ মানে কি, বিদেশি, বিদেশি স্টুডেন্টের অ্যাডমিশন প্রসিডিউরটা জানতে চাও। দেখো আমরা শুরুটা দেখায় দিই। ফ্রম, ফ্রম কি দিব, ধরো যেহেতু আমি একটা বিদেশি স্টুডেন্ট, আমি এখানে ব্যবহার করলাম নাতাশা। নাতাশা, দেখো সব কিন্তু ছোট হাতের, নাতাশা 21 @gmail.com, gmail.com। তারপর টু, সাপোজ সে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিকে মেল করছে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আমরা নিজেরা দিয়ে নিই, অ্যাডমিশন DU একসাথে @gmail.com। দেখছো এখন কিন্তু আমাদের মেইলটাও শেষ, কার থেকে যাবে, কার কাছে পাঠাবো ওটা শেষ। এখন সাবজেক্ট, সাবজেক্ট এখন সাবজেক্ট কিন্তু বলছে যে আমরা এখান থেকেই জানতে পারবো। দেখো, the admission section of a university asking them about, is about এর পরে দেখছো, about এর পরে admission procedure for the foreign বা overseas student। দেখো আমরা আগেরটা কি করেছি, যে narrating the scenic beauty, যে কি আমার মেন কথাটা কি, যে এখানে মেন কথা হচ্ছে যে অ্যাডমিশন প্রসিডিউরটা জানতে চায়। তাহলে তুমি দিয়ে দিবে যে এই যে অ্যাডমিশন, ডাইরেক্ট এখান থেকে সুন্দরভাবে দিয়ে দিবে, অ্যাডমিশন প্রসিডিউর ফর দ্য ফরেন স্টুডেন্ট, এবার কিন্তু দেখো, এখন কিন্তু একটু খেয়াল করো, ডিয়ার, এবার কিন্তু তুমি তোমার বন্ধুকে লিখতেছো না যে নাম ধরে লিখবা, বা কোনো নামও দেওয়া নাই, হ্যাঁ, সেহেতু লিখবা যে ডিয়ার স্যার। এবার যেহেতু একটা টু স্যার, একটু সম্মান দিলা, ডিয়ার স্যার, I hope you are doing well. I am from নেপাল। সাপোজ ধরে নিলাম নেপাল। I want to study ধরে নিলাম ইংলিশ, in University of Dhaka, as I am not native, যেহেতু আমি এদেশী না, so I don't know the admission procedure,
প্রসিডিউর প্রপারলি। আমি যেহেতু এদেশি না, আমি যেহেতু নেপালি, আমি অ্যাডমিশন প্রসিডিউরটা ভালোভাবে জানি না। এই যে ভালোভাবে জানি না, এখন তো আমার মেন টার্গেট হচ্ছে জানা। সো আই রিকোয়েস্ট, এখানে কিন্তু অনুরোধ করছে, রিকোয়েস্ট ইউ টু give the information of admission procedure ওকে, জাস্ট এই বন্ধ দিয়ে তারপরে প্রথম পার্ট শেষ। তুমি সেকেন্ড পার্টটা এভাবে লিখতে পারো। আমি একটু উপরে চলে যাই। এই যে দেখো, জাস্ট যেহেতু সে জানতে যাচ্ছে, এখন 2-3 কথায় শেষ করে দিবে, কারণ ইমেল অনেক বড় করে লেখা লাগে না, কয়েকটা সেন্টেন্সে শেষ করলে হয়ে যায়। তুমি যেহেতু একটা লেটার, তুমি জাস্ট দিয়ে দিতে পারো যে এটা হলো দ্বিতীয় প্যারা দিবে যে ইউ উইল বি kind enough if you give me the informations শেষ। দ্বিতীয় প্যারাটা এক লাইনে শেষ করে দিতে পারো। তারপরে yours নাতাশা শেষ। দেখেছো, তোমরা এভাবে শেষ করতে দিতে পারো, কোনো ইনভলভের দরকার নেই, এখানে কোনো ইনভলভের দরকার নেই। জাস্ট ফ্রম টু সাবজেক্ট, তারপর ডিয়ার স্যার বা ডিয়ার তোমার বন্ধু বান্ধবের, তারপর তুমি সুন্দর করে লিখে দিতে পারো। এটা এক প্যারাতেও লিখতে পারো, 2 প্যারাতেও লিখতে পারো মেন বডিটা। কিন্তু যেহেতু আমরা ইনফর্মাল লেটারে বলছি যে 2 প্যারায় লেখা ভালো, সেহেতু আমরা এখানেও 2 প্যারা মেনটেন করব। এতে কিন্তু ইমেলটা সুন্দর দেখা যায় এবং মার্কসও বেশি পাওয়া যায়, এবং লাস্টে তোমার নাম বলে দিবে। দেখো, আজকে আমাদের এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা 2টা ইম্পর্টেন্ট টপিক শিখলাম। এই ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু ইংরেজি প্রথম আর ইংরেজি দ্বিতীয় উভয় পত্রেই প্রয়োজন পড়ে। সেহেতু এখন আমরা বলতে পারি যে তোমরা এই 2টা জিনিস শিখলে এবং উপায়গুলো কিভাবে লেখলে একটু সুন্দর লাগে, ট্রিক্সগুলো জানতে পারলে, এখন তোমাদের কাজ হচ্ছে বাসায় এগুলো প্র্যাকটিস করা এবং তোমাদের যে বই আছে ওই বই থেকে সুন্দর করে এগুলো কয়েকটা দেখা, সলভ করা। তাহলে আশা করি তোমরা খুব স্বল্প সময় এই জিনিসটা শিখে যাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।